তে ঘরে ঢোকা মাত্রই জিমিন তাড়াতাড়ি করে তের হাত চেপে ধরল। তে ভরকালো, ভয় পেল, ভয়ে চেয়ারের উপর বসে পড়লো ধপ করে। গোল চোখে চেয়ে বলো, কি হয়েছে কি জিমিন? জিমিন চোখ মুখ থমথমে করে তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। গম্ভীর কণ্ঠে বলল, কি করছিলি ওখানে? তে বুঝতে না পেরে বলো, কোথায়? তোর স্যারের ঘরে। তে মৃদু হেসে বলল, ও আরে আর বলিস না, স্যার রান্না করতে গিয়ে হাত কেটে ফেলেছেন, সেই জন্য আমি। তে মাঝপথে জিমিন মাঝপথে তেকে থামিয়ে বলল, সেই জন্য তুই মায়া দেবী সেজে মায়া করে জাঙ্কুক স্যারের রান্না করে দিয়ে এলেন, তাই তো? পরে নাক ফুলিয়ে দুটো ব্যাচেলার ছেলের বাসায় এভাবে যেতে তোর ভয় করলো না? এখনো এত আবুল কেন তুই? তে ঠোঁট উল্টায় আর বলল, এইভাবে বিষ কেন? উনি আর শ্রদ্ধেয় মানুষ, বিপদে পড়লে কি আমি ওনাকে সাহায্যও করতে যাব না? তে শান্ত হলো খানিকটা, বুকে হাত গুজে মাথা নাড়লো আর বলল, ঠিক আছে, উনি মনে হয় ভালোই মানুষ, ওনাকে সাহায্য করাই যায়, কিন্তু এইসব দয়া মায়ের সাগর বুকে নিয়ে আজকাল বেশি দিন টিকে থাকা যায় না, মনে রাখিস। সবাই সব সময় তোমার স্যারের মতো জেন্টলম্যান হবে না, বুঝলে? তে বাধ্য মেয়ের ন্যায় মাথা কাত করলো। হুট করে অন্যমনস্ক হয়ে চোখের পর্দায় ভেসে উঠল তখনকার ঘটনা। মলম লাগানোর সময় জাঙ্কুকের চাহনি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকা, জাঙ্কুকের চোখগুলো ওই জেকে মাস্তানের মতো লাগা। ঠিক সেই ভীষণ অস্বস্তি লাগলো। মনে মনে ভাবলো এই সব কিছুই সে জিমিনকে বলবে, কিন্তু আবারও চিন্তা করলো, না থাক, এমনিতেই মেয়েটা তাকে নিয়ে ভীষণ চিন্তা করে, কিছু 19-20 শুনলেই ধরাকে আবার সরা জ্ঞান করে বসবে। নিরন্তর ঝামেলার কথা চিন্তা করি তে জিমিনের দিকে তাকিয়ে চুপ করে রইল। সকাল থেকে আকাশটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে আছে, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি পড়বে। জাঙ্কুক সেই সকাল থেকেই কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে, শুধুমাত্র অপেক্ষা করছে তের কখন তে বের হবে আর কখন সে তের সাথে একসাথে কলেজে যাবে। দরজাটা সামান্য ফাঁকা রেখেছে, বারবার দরজার দিকে তাকাচ্ছে আর ভাবছে এই ভীতু মেয়েটা দরজা থেকে বের হলে সেও তাড়াতাড়ি করে বের হবে। ভীষণ রকমের অপেক্ষায় বসে আছে জাঙ্কুক, অথচ অনেকক্ষণ হয়ে গেলেও কাঙ্ক্ষিত মানুষটার দেখা নেই। তে বের হচ্ছে না কেন? মনে মনে ভাবলো, এই ভীতু মেয়েটা কি আর যাবে না নাকি কলেজে? জাঙ্কুক বাধ্য হয়ে উঠে দাঁড়ালো, পায়চারি করতে করতে সিগারেট টানলো, তার সামনে দিয়ে বিদায় নিয়ে চলে গেল সুগা। ছেলেটা কদিন ধরে চাকরির জন্য এদিক ওদিক ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, কিন্তু তের অপেক্ষায় থাকতে থাকতে জাঙ্কুক ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছে। বদমেজাজি ছেলেটার উৎকৃষ্ট মেজাজ ধরে রাখা দুঃসহ হয়ে যাচ্ছে। তখনই ওপাশ থেকে দরজা খোলা শব্দ এলো, তে বের হয়েছে বুঝতে পেরেই জাঙ্কুক তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিল। উকি দিতেই দেখলো তে নয়, বরং তার সামনে জিমিন দাঁড়িয়ে আছে। জিমিনকে দেখে জাঙ্কুকের মেজাজটা কিছুটা বিগড়ে গেল, মনে মনে ভাবলো, কি ব্যাপার, তে কি তাহলে আর সত্যি কলেজ যাবে না? জাঙ্কুকের দিকে চোখ পড়তেই জিমিন চুপ হয়ে গেল। জাঙ্কুকের দিকে তাকিয়ে একটু হেসে সালাম দিল আর বলল, ভালো আছেন স্যার? জাঙ্কুকের মেজাজটা খারাপ হয়ে গেল, নিজের রাগকে কন্ট্রোল করে বলল, ভালো আছি, আপনি ভালো আছেন? তা আজ কি তে? জিমিন কথাটা বুঝে নিল, মাঝপথেই জাঙ্কুককে থামিয়ে দিয়ে বলল, স্যার তে তো অনেক আগেই বেরিয়ে গেছে ভার্সিটির উদ্দেশ্যে। জাঙ্কুকের মেজাজটা খারাপ হয়ে গেল, মনে মনে ভাবলো, কি এই মেয়ে এভাবে করে কিভাবে করে চলে গেল? জাঙ্কুক তখন রেগে বলল, মানে কি, 9টার দিকে বের হওয়ার কথা, আগে বের হলো কেন? জিমিন তখন বলল, আসলে স্যার বৃষ্টির সময় তো আমাদের মাত্র 2টা ছাতা, একটা ছাতা আমার মা নিয়ে গেছে, আরেকটা আমার কাছে আছে। তাকে কত করে বললাম এই ছাতাটা নিয়ে যেতে, কিন্তু সে তো নিলই না। তের এত বেশি উদারতা দেখে জাঙ্কুকের মেজাজটা আরো খারাপ হয়ে গেল, মনে মনে ভাবলো, বাইরে বৃষ্টি হবে হবে ভাব, আর এই মেয়ে উদার সাজার জন্য ছাতা নিয়ে যায়নি, বাহ কি ভালো ভদ্র মেয়ে। জাঙ্কুক তখন মেজাজটা খারাপ করে চুপচাপ জিমিনকে পাশ কাটিয়ে সিঁড়ি থেকে নামতে লাগলো। জাঙ্কুকের এমন ব্যবহারে জিমিন বেশ অবাক হয়ে গেল, মনে মনে ভাবলো, এ কেমন মানুষ, একটুও যাওয়ার সময় বলে গেল না, এমনকি তাকালোও না আমার দিকে। জাঙ্কুক সিঁড়ি দিয়ে নামছে আর ভীষণ রাগ করছে, মনে মনে ভাবছে, ভেবেছিলাম এর মেয়ের সাথে একসাথে গাড়িতে করে কলেজে যাব, মাঝপথে কথা বলবো, গান শুনবো, মেয়েটার দিকে আর চোখে বারবার তাকাবো, কিন্তু না, মেয়েটা আমার সব আশায় পানি ঢেলে দিল। আজকে আসুক, মেয়েটাকে আচ্ছা মতো শাস্তি দেব।
জাঙ্কুক এরপর তার ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে আছে, দেখলো ক্লাসরুমে অন্য একজন টিচার ক্লাস নিচ্ছে। জাঙ্কুক চুপচাপ দাঁড়িয়ে তেকে খুঁজতে লাগলো। হঠাৎ করেই পেছন থেকে কেউ একজন জাঙ্কুকের কাঁধে হাত রেখে পড়লো, আরে মিস্টার জিওন, কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন? জাঙ্কুক নিজের মুখে কিছুটা মিথ্যা হাসি নিয়ে বলল, জি ক্লাস করাবো তো, তাই এখানে দাঁড়িয়ে আছি, স্যারের বের হওয়ার অপেক্ষা করছি। তখনই স্যার আবারও বলে বসলো, কিন্তু এখনো তো আরো 5 মিনিট বাকি আছে, এখানে দাঁড়িয়ে কি করবেন, অফিস রুমে গিয়ে বসুন। জাঙ্কুকের মেজাজটা পুরাই খারাপ হলো, মনে মনে ভাবলো এই বলের বুইরাটার এখনই আসতে হলো, মন চাচ্ছে একটা লাথি মেরে ভোতা চেহারার নকশা পাল্টে দিই। অথচ মুখে হাসি নিয়ে বলল, অফিস রুমে ভালো লাগছিল না, ভাবলাম অল্প সময় আছি, থাকি এখানে। আর ওদেরও তো আজ নতুন একটা টপিকস পড়াবো, সেজন্যই ওদের জন্য একটু তাড়াহুড়া করে অপেক্ষা করছিলাম। আপনি তো জানেন স্যার, আমি ক্লাস নিতে কত পছন্দ করি। স্যার তখনই জাঙ্কুকের কাঁধে হাত রাখতে জাঙ্কুকের মেজাজটা বিগড়ে গেল। যেখানে জেকে মাস্তানকে টাচ করার সাহসও পর্যন্ত কেউ পায় না, সেখানে এই স্যার তার কাঁধে হাত রেখেছে। জাঙ্কুকের ইচ্ছে করছে এই স্যারেরকে মেরে তাকে এখান থেকে ভাগিয়ে দিতে। মনে মনে ভাবতে লাগলো, আমার যেখানে ইচ্ছে আমি সেখানে দাঁড়াবো, দরকার পড়লে শুয়ে থাকবো এখানে। তোর বাপের কিরে শালা, তোর বাপের জায়গায় এটা, বলের ডিপার্টমেন্টের হেড হয়েছে, এখনই সামনে থেকে সর, আর হাতটা সরা, ইচ্ছে তো করছে তোকে মেরে নাক থেতলে দেই। সেই স্যারটা জাঙ্কুকে কাঁধে হাত রেখে বলল, আপনার কাজের প্রতি আগ্রহটাই আমাকে ভীষণ মুগ্ধ করে মিস্টার জিওন, অল দ্য বেস্ট ফর এভরিথিং। জাঙ্কুক হাসল, মাথা নাড়ালো। সেই স্যারটা চলে যেতেই ঝকঝকে দাঁত খিচে সে পথে চেয়ে রইল জাঙ্কুক। ভদ্রলোকের হাত রাখা কাঁধের জায়গাটা ঝাড়লো, ঠিক যেমন মানুষ ধুলো ঝাড়ে ঠিক তেমন করে বিড়বিড় করে বলল, সালা খরগোশের বাচ্চা, তোর মুগ্ধতা ধুয়ে তুই পানি খা। জাঙ্কুক এরপর ক্লাসরুমে ঢুকতেই সকল স্টুডেন্ট দাঁড়িয়ে জাঙ্কুককে সালাম দিল। জাঙ্কুক হাত উঁচিয়ে সবাইকে বসার নির্দেশ দিল। জাঙ্কুক চশমার ফাঁকেই তেকে খুঁজে বেড়াচ্ছে। তেকে দেখতে না পেয়ে খুব বিরক্তি নিয়ে বলল, আজকে কিছু প্রশ্ন ধরবো তোমাদের, এতদিন কি পড়ালাম তোমরা কি শিখলে আমিও একটু দেখি। সবাই বলে উঠল, জি স্যার জি স্যার। জাঙ্কুক চারপাশে তাকালো, এলোমেলো দৃষ্টি ফেলতেই ঘোষণা দিল, যাকে বলতে বলবো শুধুমাত্র সে উত্তর দেবে, কেউ আগ বাড়িয়ে একটা কথাও বলবে না। যদি কথা বলো ক্লাসের বাইরে কান ধরিয়ে দাঁড়া করে রাখবো। এই বয়সে সেটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে না। হাসি খুশি জাঙ্কুককে এভাবে রাগ করতে দেখে সবাই ভয়ে চুপসে গেল। জাঙ্কুক এরপর প্রশ্ন করতেই সবাই হাত তুলল, শুধুমাত্র তে বাদে। জাঙ্কুকের দৃষ্টি তেয়ের দিকে আটকে গেল। মনে মনে ভাবলো, যাক প্রমোশন হয়েছে মেয়েটার, এতদিন পেছনে বসতো, আজ মাঝের সারিতে বসেছে। পাশেই বসা ন্যান্সি 2 হাত তুলে রাখলো, চোখ মুখে উত্তেজনা। মনে মনে ভাবছে জাঙ্কুক একবার পড়া ধরুক। খুব করে চাইছে সে জাঙ্কুকের চোখে চোখ রেখে পড়া বলবে, এর চেয়ে সুখের তার আর কি হতে পারে। কিন্তু তে হাত তোলেনি, তার একটা বিশেষ সমস্যা আছে, 10 জনের সামনে দাঁড়িয়ে গুছিয়ে কথা বলতে পারে না মেয়েটা। মুখস্থ জিনিসও যেন ভুলে যায়। জড়তা, সংকোচ, কণ্ঠনালী সহ আস্ত শরীরটাই যেন ভেঙে চুরমার করে দিচ্ছে তার। কিন্তু জাঙ্কুক একমাত্র তার দিকেই তাকালো আর বলল, এই মেয়ে তুমি, হ্যাঁ এই যে কালো ওড়না পরা, তুমি দাঁড়াও। তে ভীষণ চমকে গেল, মনে মনে ভাবলো, আমি তো হাতও তুলিনি, তবে এই জাঙ্কুক স্যার আমাকে পড়া ধরছে কেন? ইস, এখন কি হবে? ভয়ে ভীত সংকোচে মেয়েটা উঠে দাঁড়ালো। ন্যান্সির মনটা খারাপ হয়ে গেল, সে হাতটা নামিয়ে ফেললো। মনে মনে ভাবলো, দূর, আজকেও আমাকে পড়া ধরলো না কেন, যে এই সবুজ ড্রেস পরে এসেছি, কালো পরে এলে হয়তো বা আমাকেই ধরতো। তে জিভে ঠোঁট ভেজালো। জাঙ্কুকের এরকম কঠিন কণ্ঠস্বরে প্রশ্ন করায় তে ভীষণ ভয় পেয়ে গেল। কিভাবে বলবে? সে তো 10 জনের সামনে কথাই বলতে পারে না। উত্তরটা তার জানা, কিন্তু বলতেই পারছে না। কথাটা বলতে গিয়ে যেন সব এলোমেলো হয়ে যাচ্ছে। ওর রুমের সবাই তার দিকেই তাকিয়ে আছে। তাকে এভাবে আমতা আমতা করে চুপ করে থাকতে দেখে জাঙ্কুকের ভীষণ মেজাজটা খারাপ হলো। তার উপর সব ছেলে তের দিকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, তা দেখে জাঙ্কুকের ভীষণ রাগ উঠছে। মনে হচ্ছে ছেলেগুলোকে মেরে এখানে ফেলে রাখতে। মনে মনে ভাবছে, ছেলেগুলো কার দিকে যে তাকিয়ে আছে, তারা কি জানে
এই মেয়েটা যে শুধু এই জেকে মাস্তানের। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক রাগী কণ্ঠে বলল, সবাই মেয়েটার দিকে কেন তাকিয়ে আছেন আপনারা? আমি যেখানে আছি সবার চোখ যেন আমার দিকেই থাকা চাই। ন্যান্সি তখন মনে মনে বলল, সবারটা থাকবে কিনা জানি না, তবে আমার চোখ আজীবনের জন্য তোমার উপরই আটকে থাকবে জাঙ্কুক। জাঙ্কুক থেকে ধমকে সুরে বলল, বসো। তের ভীষণ লজ্জা লাগলো, লজ্জায় মাথা নিচু করে নিল। জানা জিনিসটাও বলতে পারলো না সে। জাঙ্কুক আজ অল্প ক্লাস করে ঘন্টা বাজার আগেই রুম থেকে বের হয়ে গেল। কলেজ ছুটি হয়েছে, একে একে সবাই বেরিয়ে যাচ্ছে। তে করিডোর দিয়ে হাঁটছিল, অমনি পেছন থেকে ভীষণ একটা রাগী আর গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে তের কানে, এই মেয়ে দাঁড়াও। তে ভয় দাঁড়িয়ে যায়। জাঙ্কুক তার সামনে এসে দাঁড়িয়ে ভ্রু দুটো কুঁচকে বলল, সারাদিন কি রান্নাঘরের রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকো নাকি পড়াশোনাটাও করো? তের মুখখানা ফ্যাকাশে হয়ে গেল, মাথায় নিচু নামিয়ে নিল লজ্জায়। জাঙ্কুক তখন আবারও বলে বসলো, সব সময় আমি তোমাকে আমার গাড়িতে নিয়ে যেতে বা নিয়ে আসতে পারবো না, নিজেরটা নিজে বুঝে নেবে, বুঝেছো? তে তবদা খেলো, মনে মনে ভাবলো, এটা কি হলো? আমি কি কখনো স্যারকে বলেছি আমাকে বাসায় নিয়ে যাওয়া আসা করতে? উনি নিজেই তো আমাকে নিজের গাড়িতে বসালেন, আর এখন এরকম কথা বলছে। এরপর তে মন খারাপ করে চুপচাপ কলেজ থেকে বের হয়ে যাচ্ছিল। হঠাৎ করে আগের দিনে সেই বখাটের ছেলেগুলো তেকে দেখে লাফিয়ে তের সামনে এসে বলতে লাগলো, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন তো? ভাবনায় ডুবে থাকা তে ভীষণ অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে ভয় দূরে সরে গেল। ছেলেগুলো তার কাছে এসে আবারও বলল, কি হলো ভাবি? তে ভয় পেয়ে গেল, মনে মনে ভাবলো, এই তো এই ছেলেগুলোকে সেই দিনে তো থাপ্পড় মেরেছিলাম, ছেলেগুলো কি আবার আমার কাছ থেকে প্রতিশোধ নিতে আসলো নাকি? হঠাৎ করে আরেকটা ছেলে দাঁত কেলিয়ে বলে বসলো, ভালো আছেন ভাবি? তের হাঁটা বন্ধ হয়ে গেল, থমকে গেল, হতবুদ্ধি হয়ে ভাবলো, ভাবি? ভাবি ডাকছে কেন আমাকে? ছেলেগুলো তখন আবারও থেকে বলল, ভাবি কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন, আমরা এক পায়ে রাজি আছি আপনাকে সাহায্য করার জন্য। ছেলেদের মধ্যে থেকে একটা ছেলে আরেকটা ছেলেকে ডেকে বলল, এই যা ভাবির জন্য রিক্সা করে দে। তে তখন ভয় ভয় বলল, লাগবে না, আমি একা একা যেতে পারবো। তে দৌড়াচ্ছিল, ছেলেগুলো থেকে পেছন থেকে ভাবি ভাবি বলে ডাকছিল। হঠাৎ করে তের চোখ পড়ল সামনে জিপের বসে থাকা জাঙ্কুকের দিকে। তে দৌড়ে জাঙ্কুকের কাছে গেল আর বলল, স্যার জানেন জানেন কি হয়েছে এখন? জাঙ্কুকের যেন তের এসব কথা শোনার কোনো ইচ্ছে নেই, তাই তো চুপচাপ অন্যদিকে মুখ করে বলল, কি হয়েছে কি? তে তখন বলতে লাগলো, ওই বখাটেগুলো না আমাকে ভাবি ভাবি বলে ডাকছে। তে ছটপট করে কথাগুলো বলছে, অথচ গোটা লাইনে বখাটে শব্দটায় মন পড়ে রইল জাঙ্কুকের। মনে হচ্ছে জাঙ্কুকের কানের সামনে কেউ যেন পিয়ানো বাজাচ্ছে। জাঙ্কুককে এতদিন তার এলাকার প্রত্যেকটা মানুষ বখাটে বলেছে, যদিও সামনে সালাম দিয়েছে, কিন্তু জাঙ্কুকের নাম তো ছিল বখাটে জাঙ্কুক। সবচেয়ে বড় কথা হলো তার নিজের বাবা, তার নিজের বাবাও তো দিন রাত জাঙ্কুককে বখাটে বখাটে বলে ডাকতো, কিন্তু শুনতে একদমই ভালো লাগেনি। কিন্তু এ মেয়ের কণ্ঠে কী এমন আছে? মেয়েটার কণ্ঠ এমন কোকিলের মতো সুরেলা কেন মনে হচ্ছে? কই, বাকি মেয়েদের মতোই তো মেয়েটার কণ্ঠ, তাহলে আমার কাছে মেয়ের কণ্ঠ আমার রিনি ঝিনি ঝর্ণার আওয়াজের মতো মনে হচ্ছে কেন? জাঙ্কুকের কাছ থেকে কোনো জবাব না পেয়ে তে চমকে গেল, আবারও বলল, স্যার শুনছেন কি বলেছে এই বখাটেগুলো? জাঙ্কুক তখন বলল, শুনেছি তো কি করব? তে অবাক হয়ে গেল আর বল, শুনেছেন যখন কিছু বলবেন না তাদের? জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, কি বলবো? ওরা তোমাকে ভাবি ডেকেছে, এটা আমাকে বলছে কেন? আমি তো আর ওদের ভাই না। তে থতমত খেলো আর বলল, না মানে আমি তা বলি নাই, ওরা ওই দিন অমন বাজে কথা বললো, চর খেলো, অথচ আজ এত সুন্দর করে কথা বলছে, রিক্সাও ডেকে দিতে চাইলো, তাই আর কি। জাঙ্কুক তখন বিরক্ত হয়ে বলল, সেটা ওদের ব্যাপার, আমাকে বলে লাভ নেই, তোমাকে ভাবি ডাকছে যখন, হয়তো ওদের ভাই তোমাকে চেনে। তে তখন বলল, কিন্তু স্যার আমি তো চিনি না, তাছাড়া একটা বকাটের ভাইকে কে চিনতে চাইবে বলুন? এদের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। জাঙ্কুকের তের এমন কথাটা শুনে ভীষণ বিরক্ত লাগলো। চোখ ছোট ছোট করে জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, কেন
বকাটের কাছ থেকে দূরে থাকতে হবে কেন? বকাটে নিয়ে কি সমস্যা তোমার? তে উদ্বিগ্ন হয়ে বলল, কি বলছেন স্যার? দূরে থাকবো না ওদের থেকে? বকাটেরা কি কখনো ভালো ছেলে হয় নাকি? সারাক্ষণ এখানে ওখানে বসে বসে মেয়েদের নোংরা নোংরা কথা বলে, বিরক্ত করে। জোর করে মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করে, চা খেয়ে বিলটাও পর্যন্ত দিতে চায় না। আমার তো এসব বখাটেদের দেখলে মাথা গরম হয়। জাঙ্কুকের ফর্সা মুখটা কেমন চিন্তিত দেখালো, দাঁতে দাঁত চেপে খুব মনোযোগ দিয়ে তের দিকে তাকালো আর বলল, নোংরা কথা তো দূর, আমি তো মেয়েদের দিকে ফিরেও চাইনি কখনোতে। আমি নিশ্চয়ই ভালো, আর যেখানে যত চা খেয়েছি সেই সবের বিল দিয়ে এসেছি। ভিতু মেয়ে, বুঝলে? জাঙ্কুকের কথা তে কিছুই বুঝলো না। তে কিছু বলার আগে জাঙ্কুক বলল, কি হয়েছে? ওরা যদি তোমাকে ভাবি ডেকেছে, তোমার ভালো লাগেনি? তে অবাক হয়ে তাকালো জাঙ্কুকের দিকে আর বলল, একটুও না। বখাটেদের ভাবি হতে কি ভালো লাগে বলেন? মন চাইছে সেদিনের মতো গিয়ে একটা ঠাস করে থাপ্পড় মেরে আসি। তের এমন বাচ্চামো কথা শুনে জাঙ্কুক একটু মুচকি হাসলো। মনে মনে ভাবলো, বখাটে ভাবি ডাকায় এই অবস্থা ভিতু মেয়ে। 2 দিন পর যখন নিজেই বখাটের বউ হবে তখন কি করবে রে ভিতু মেয়ে? বখাটে গুলা তেকে ভাবি ডাকায় জাঙ্কুক চুপচাপ থাকলো, কোনো কথাই বললো না। জাঙ্কুকের এভাবে চুপচাপ স্বভাব দেখে তে ভীষণ অবাক হয়ে গেল। মনে মনে ভাবলো, যে মানুষটা সেই দিনেই বখাটে ছেলেগুলোর উপর এত রাগ দেখালো, আজকে এভাবে চুপচাপ বসে আছে কেন? তের ভাবনার মাঝেই জাঙ্কুক থেকে বলল, এই মেয়ে, গাড়িতে বসো। তে চুপচাপ গাড়িতে বসলো। জাঙ্কুকের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, যতদিন যাচ্ছে এই জাঙ্কুক স্যারকে কেমন যেন রহস্যময় মনে হচ্ছে আমার কাছে। ওনার মতি গতি তো কিছুই বোঝা যায় না, একবার রাগী তো আরেকবার একদম চুপচাপ স্বভাবের। জাঙ্কুক তের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসলো আর মনে মনে ভাবলো, এই বখাটে যে কে মাস্তানকে বুঝতে চেয়েও না তে, বেশি বোঝার চেষ্টা করলে এই বখাটের প্রেমে পড়ে যাবে।